করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, ব্রিফিংয়ে জানালো সেনা সদর। সীমান্তে আরসার সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ, মবের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুর। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভের ডাক। সচিবালয়ে বন্ধ থাকবে দর্শনার্থী প্রবেশ। আশেপাশে সমাবেশ, মিছিলে ডিএমপির নিষেধাজ্ঞা। আন্তঃসীমান্ত নদ নদী হয়ে বঙ্গোপসাগরে জমছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে দেশের মৎস্য সম্পদ। দূষণ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেয়ার পরামর্শ। এবং সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দে যেন শুভঙ্করের ফাঁকি। পেনশনের অর্থ যোগ করে দেখানো হয় বড় করে, অপচয় দুর্নীতি রোধের মাধ্যমে সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী, ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে সেনা সদর। সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে উল্লেখ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। মানবিক করিডোর বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। বিভিন্ন ধরনের অপরাধের সাথে দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। জানালেন করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে সেনা সদর জানায় এ বিষয়ে সতর্ক আছে সেনাবাহিনী। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ নেই বলেও জানানো হয়। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কেএনএফের 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনা সদর। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। 30,000 ইউনিফর্ম পাওয়া গেল, আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক মাধ্যমে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ককে ঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবেই কাজ করছে। ডিসেম্বরে নির্বাচন না হলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জানান এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন সুষ্ঠু নির্বাচন ছাড়া ব্যর্থ হবে অভ্যুত্থান। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। পরে গশ্বরচন্দ্র রায় বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার, নতুবা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন ৫ আগস্টের পর সেনাপ্রধানের আচরণ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে, তাই সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত। সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। জানানো হয়, তরুণদের চিন্তা ও নেতৃত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশে প্রায় ১৫ লাখ তরুণ যোগ দেবেন। আর ২৭ মে কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনার হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, তবে ভোটের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারেন, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান তার। এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরে জনগণের মতামত জানতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে সোমবার দিনভর নীলফামারী ও চট্টগ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে পথসভা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, কোন মাসে নির্বাচন হবে তা সেনাপ্রধান ঠিক করে দিতে পারেন না, বরং তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারেন। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়, বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়। এক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। এর আগে সকালে বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেন সার্জিস। এ সময় শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান তিনি। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। পথসভার দ্বিতীয় দিন সকালে উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পথসভা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ নেতাকর্মীরা। হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি। সেজন্য মানুষ আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হাত ধরেই এগিয়ে যাবে এনসিপি। সোমবার রাতে এনসিপির পক্ষ থেকে সৈয়দপুরের ক্যান্টনমেন্ট রোডে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে সার্জিস আলম বলেন, সৈয়দপুরে আগের মতো মঙ্গা কেন্দ্রিক রাজনীতি, দখলদারত্ব ও চাঁদাবাজি চলবে না। ক্ষমতার অপব্যবহারকারী যে দলেরই হোক তার কোনো ক্ষমা নেই বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। খুনি হাসিনা এবং তার দোসরদের এত এত সম্পদ ছিল, যে সম্পদের সংখ্যা হিসাব তারা নিজেরাও জানতো না, কিন্তু আজকে তাদের ওই মুখ দেখানোর মতো অবস্থা তাদের আর নেই। নির্লজ্জের মতো দেশ ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আসুন আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, জনগণের কাছে যান, জনগণের কথা শুনুন, সমস্যাগুলো শুনুন। আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ না মনে করে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু জুনের প্রথম সপ্তাহে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দেন তিনি। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের প্রধান ও সংশ্লিষ্টরা। এ সভায় ঐক্যমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় জুনের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দিয়ে বলেন, কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে। সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, এ বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এরই মধ্যে একমত হয়েছে। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম দফার আলোচনা শেষ হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। এছাড়া জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। মঙ্গলবার দিবাগত রাতে 4 দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। জাইকা জেট্রো সহ অন্যান্য যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমেই আমরা এই বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সর্বমোট 7টি MOU সাইনিং হবে। এটা গভর্নমেন্ট টু বিজনেস হবে। এই দুটোই আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কথা বলেছেন ভারত সীমান্তের পুশিন ইস্যুতেও। আমরা কাজ করছি না এটা কিন্তু বলি নাই। ভেরিফিকেশনের প্রসেসটা আসলেও লেন্দি। শুধু নাম দিয়ে একজন মানুষকে বাংলাদেশে যদি কোনোভাবে ভেরিফিকেশন করা যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন এটা একটা ইম্পসিবল জিনিস। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার ফোরামের পক্ষ থেকে এ ডাক দেয়া হয়। এদিকে সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আশপাশের এলাকায় সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। এদিন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অধ্যাদেশ বাতিল না করলে আজ মঙ্গলবার সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতি পালন করা হবে। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ে বন্ধ থাকবে সব ধরনের দর্শনার্থী প্রবেশ। আর সচিবালয় এলাকায় সমাবেশ ও মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ। অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার বেলা 11টার দিকে নিজ নিজ দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তারা স্লোগান দেন। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
বিক্ষোভকারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণও দাবি করেন বিক্ষোভকারীরা। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। আমরা আদালতেও যেতে পারবো না। তারা যেন এই আইনটা রিভিউ করে। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। গত বৃহস্পতিবার বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা গত রোববার সন্ধ্যায় গেজেট আকারে প্রকাশ করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে, প্রয়োজনে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার চট্টগ্রামে পথসভা এবং লিফলেট বিতরণের সময় কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আন্তঃসীমান্ত নদ নদী হয়ে অন্যান্য দেশ থেকেও বঙ্গোপসাগরে জমা হচ্ছে বিপুল প্লাস্টিক বর্জ্য। হুমকিতে পড়েছে দেশের মৎস্য সম্পদ। খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এ অবস্থায় দূষণ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আর পরিবেশ উপদেষ্টা জানালেন, বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আইনে স্বীকৃতির জন্য তৎপর সরকার। প্রসূন আশিসের রিপোর্ট। দেশের নদ নদী হয়ে প্রতিদিন বঙ্গোপসাগরে পড়ছে প্রায় ৮৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য। স্তূপ জমছে মাইক্রোপ্লাস্টিকের। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় দিনে মিলছে প্লাস্টিকের এমন ৩০০ কোটি ক্ষুদ্রকণা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চীন, ভারত ও নেপাল থেকেও আন্তঃসীমান্ত নদ নদী হয়ে বঙ্গোপসাগরে প্রতিনিয়ত পড়ছে প্লাস্টিক বর্জ্য। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণা বলছে, বছরে ২৬ লাখ টনের বেশি একবার ব্যবহৃত প্লাস্টিক জমা হচ্ছে সাগরে। এর মধ্যে ভারত থেকেই আসছে ৪,৭০,৪৩৯ টন। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, সমুদ্র দূষণের কারণে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। খাদ্যচক্রের বিভিন্ন স্তর আছে, প্রতিটা স্তরের অর্গানিজমে আমি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। আমরা দেখেছি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় প্রতিদিন 1 to 3 বিলিয়ন পিসেস অফ মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ হচ্ছে। আন্ধারমানিক নদীতে আমি দেখেছি 11টা মাছের মধ্যে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। আমরা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। ভারত এবং মায়ানমার এই দুটো থেকে ওয়েস্ট বাংলাদেশে ঢুকছে এবং এটা আমাদের বঙ্গোপসাগরে যাচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে, মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যখন সাগরে যাচ্ছে তখন কিন্তু সাগর দূষণ হচ্ছে, সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের লবণের মাধ্যমে চলে আসছে। সমুদ্র থেকে বর্জ্য অপসারণে আন্তর্জাতিক সহায়তার জন্য এখনই দাবি তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেওয়া দরকার। 40% প্লাস্টিক ওয়েস্ট এবং অন্যান্য ওয়েস্ট যে আসছে, এটা কিন্তু এককভাবে বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না, ম্যানেজ করতে পারবে না। আমরা সাফারার কান্ট্রি, তো সেখানে যদি আমাদের দাবিগুলো ইন্টারন্যাশনাল ফোরামে জোরালোভাবে আমরা তুলে ধরি, তাহলে আমরা সমর্থন পাবো এবং সেটা সহযোগিতা আমাদের জন্য আসবে। ট্রান্সবাউন্ডারি রিভারগুলোর জন্য আমাদের কিন্তু সবগুলো দেশ একসাথে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। পরিবেশ উপদেষ্টা জানান, বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আইনে স্বীকৃতির জন্য তৎপর সরকার। সমস্ত শেয়ার্ড রিভার দিয়ে প্লাস্টিকগুলো আমাদের দেশ হয়েই যাচ্ছে, ফলে আমাদের নিজস্ব ঝামেলা তো আছে, নিজস্ব সমস্যা তো আছে, তার উপর যোগ হচ্ছে আপার রাইপেরিয়ানের যত বর্জ্য সব, সেগুলো নিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিক যে আইন হয়েছে সেখানে এই পয়েন্টটা রেজ করেছি এবং বিভিন্ন গ্রুপের সাথে আমরা কথা বলে যাচ্ছি যাতে করে এই জিনিসটাকে তারা রেকগনিশন দেয়। দূষণ থেকে সমুদ্রকে বাঁচাতে না পারলে 2 যুগ পর বহুমাত্রিক সংকট তৈরির শঙ্কা উপদেষ্টার। বলা হচ্ছে 2050 সালে সমুদ্রে যত না বেশি মাছ থাকবে তার চেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দে যেন শুভঙ্করের ফাঁকি। পেনশনের অর্থ যোগ করে দেখানো হয় বিশাল বরাদ্দ। আসছে বাজেটে এই অর্থ বাদ দিয়ে শুধু সুরক্ষা বরাদ্দ বাবদ
দেখানোর আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের তালিকা ও কর্মসূচি ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আর অপচয় দুর্নীতি রোধ করে এ খাতের সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। জিনাতারা যশোয়া রিপোর্ট। রাষ্ট্রের শ্রেণীবিন্যাসে তারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ভালো রাখার এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। এর নাম সামাজিক সুরক্ষা খাত। বরাদ্দ লাখ কোটি টাকা, কিন্তু সেই সুরক্ষা কর্মসূচিতে কতটা সুরক্ষিত পিছিয়ে পড়াদের জীবন? গেল 5 বছরে গড়ে 8,000 কোটি টাকা করে বরাদ্দ বাড়ার পাশাপাশি বেড়েছে সুবিধাভোগীর সংখ্যাও, কিন্তু মাস চালানোর জন্য এখনও বিধবা, বয়স্ক কিংবা প্রতিবন্ধীদের 600 থেকে 850 টাকা বলে দেয় এ বরাদ্দে জীবন বদলায় না। অনেক কষ্টে খাইলো, সারাদিনই কিছু খাইনি, তবে কার কাছে কই না যে আমার বাদ দাও খাই। মাসে পার মান্থে 6 থেকে 8,000 টাকা যদি একটা বয়স্ক লোকের ভাতা দেয় তাহলে তো ভালোই হয়। আপু আপনাদের জন্য এটা আসবে, আপনাদের জন্য সেটা আসবে, একটা ব্যবস্থা করব, তো আমরা পাইনি না পর্যন্তই। তবুও যারা ভাতা পান ধরে নেন কিছু তো মেলে, বড় মুখ করে বলা যায় ঘরে পৌঁছেছে রাষ্ট্রের সহায়তা। কিন্তু যাদের যুদ্ধ চলে সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে, ভোগান্তির ভয়ে সেই সুরক্ষাটুকুও চান না তারা। অল্প কিছু হলে পাইতাম তাহলে কষ্টটা কমতো, মানুষের কথা কম শোনা লাগতো। আমরা তো পাইনি, বহুত চামচারাই খায় ফেলা। আমরা দুইজনে খুব বই হয়েছি, আমরা কারোর সাথে কোনো সহযোগিতা আমরা পাইতেছি না। বরাদ্দে শুভঙ্করের ফাঁকি হলো 27 ভাগই ব্যয় হয় সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতায়। তাই শুধু বরাদ্দ বাড়ানোই নয়, সুষম বন্টন সহ এ খাতের কর্মসূচিগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ভাতার যে পরিমাণ, সে পরিমাণটাকে বাড়ানো, প্লাস হচ্ছে সঠিক লোকের হাতে যাতে ভাতাটা যায়। এমন বাস্তবতায় আসছে বাজেটে অপচয় দুর্নীতি রোধ করে সামাজিক সুরক্ষা খাতের সুবিধা বাড়ানোর কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা ভাতাটা কিছু বাড়াবো, খুব কিছু বাড়াতে পারবো না। একটা ইন্ডিকেশন যে তারা ওই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে, যেটা সামাজিক নিরাপত্তা। গেল কয়েক বছর বরাদ্দ বাড়লেও বদলায়নি বন্টনের ন্যায্যতা, সেখানেই জোর দেওয়ার পরামর্শ আসছে বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটি বলছে, সামাজিক সুরক্ষা খাতের আওতায় থাকা সুবিধাভোগীরা 2022 সাল পর্যন্ত 73% ছিল ভুয়া সুবিধাভোগী। অব্যবস্থাপনার ফিরিস্তি তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের এবারের বাজেটে এসব অবহেলিত, বঞ্চিত মানুষদের জন্য কি সুখবর থাকছে তাই দেখার অপেক্ষায় পিছিয়ে পড়া মানুষরা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ঐক্য পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। রোববার প্রজ্ঞাপন স্থগিত করায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। গত কয়েকদিনের কর্মসূচিতে যে ক্ষতি হয়েছে তা বাড়তি কাজ করে পুষিয়ে দেওয়া হবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। তাদের আশা, সরকার দ্রুত প্রজ্ঞাপন সংশোধনের দৃশ্যমান কাজ শুরু করবে। তবে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এখনও অনড় তারা। 29 মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবির ধারাবাহিকতায় ইতিপূর্ব ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। যতদিন প্রয়োজন অতিরিক্ত সময় কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি। শিক্ষার্থী এলেও হয়নি ক্লাস। চাকরির শুরুতে 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শ্রেণীকক্ষে বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। বোর্ডগুলোয় লেখা চলছে কর্মবিরতি। সোমবার সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কোনো কিছুতে কিছু হচ্ছে না, না পেরে বাধ্য হয়ে আমরা সব স্কুলে কর্মবিরতিটা
করতে আমরা বাধ্য হচ্ছি। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হবে, এটা আদৌ কাম্য নয়। বাচ্চারা যে সাফার করছে এটা আমরা চাই না, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এদিকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা, অনেকে ফিরে যান বাড়ি, কেউ কেউ ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। সকাল থেকে আমরা বসে আছি, ক্লাস হচ্ছে না, স্যাররা দ্রুত ক্লাসে আসুক, এটাই চাই। কর্মবিরতিতে ছাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কর্মবিরতি করবেন, কিন্তু ছাত্র যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা একটু দৃষ্টিকটু দিবেন। তবে ভিন্ন চিত্র চাঁদপুরে। জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। সাম্য হত্যার বিচার দাবিতে সোমবারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি রিপন। সহপাঠী হারানোর শোক রূপ নিয়েছে ক্ষোভে। স্লোগানে মিছিলে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার আর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী সমাবেশে যোগ দেন তারা। সিম্পল বিচারের জন্য রাস্তায় নামতে হয়, এটাই আমাদের পোড়া কপাল। যে ছুরি দিয়ে আঘাত করলো তাকে এখনো ধরা হয়নি। কোন সিসিটিভিতে কি এখন পর্যন্ত সাম্য যে হত্যাকারী তারা কি ধরা পড়েনি? সাম্য হত্যার বিচার, উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় নিয়ে উপাচার্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে, না হলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল। আপনারা এখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এইটি আমাদের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আগামীতে আমরা যে কর্মসূচি দেব সেই কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্টার বিল্ডিং তথা প্রশাসনিক বন্টন আমরা তালাবদ্ধ করে দেব। সাম্য হত্যার ঘটনায় এদিন সকালে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। মঙ্গলবার শুনানির কথা রয়েছে। এদিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। তারা বলছেন, মঙ্গলবারের মধ্যে শপথ না পড়ালে কঠোর আন্দোলন শুরু হবে। স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। এতে টানা 13 দিনের মতো সেবা কার্যক্রম বন্ধ। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে টাল বাহানা করে যাচ্ছে সরকার, এমন অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন, মঙ্গলবারের মধ্যে শপথ না পড়ালে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা। 24 ঘন্টার ভিতরে ইশরাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। ইশরাকের আইনজীবী বলেন, তার মক্কেলকে শপথ না পড়িয়ে অন্যায় করেছে সরকার। সরকার ব্যর্থতার জন্য একটা নির্বাচিত প্রতিনিধি দায়ী থাকবে না। ইশরাক হোসেনের তার বৈধভাবে নির্বাচনে যে নির্বাচিত হওয়ার মেয়রের চেয়ারে বসার, মেয়রের দায়িত্ব নেওয়ার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আর এটা সরকারের কারণ হয়নি। যদি না হয় আমরা কন্টেম্প্ট অফ কোর্ট করতে করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই আন্দোলনের মধ্যে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে, যেটির শুনানি হবে মঙ্গলবার। রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে। এদিকে সোমবারের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ইশরাক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। আজহারের আইনজীবীর আশা খালাস পাবেন জামায়াতের এই নেতা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। অব্যবস্থাপনা ও জায়গা সংকটে পিছিয়ে রংপুর বিভাগের বিসিক শিল্পনগরীগুলো। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধা বাড়ানো গেলে বাড়বে শিল্পায়ন, তৈরি হবে কর্মসংস্থান। টেকসই অর্থনীতি গড়তে বিসিককে নিতে হবে আরও যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ। তবে কর্তৃপক্ষের দাবি, উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি বিসিকের পরিধি বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রতিষ্ঠার 3 যুগ পেরিয়ে গেলেও নানা অব্যবস্থাপনায় পূর্ণতা পায়নি ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী। শিল্প বলতে এই বিসিকে প্লাস্টিক ও চিরামুড়ি তৈরির কারখানা। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধার অভাবে গড়ে উঠছে না বড় কোনো শিল্প প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠার 62 বছর পেরিয়ে গেলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দিনাজপুর বিসিক শিল্পনগরী। উদ্যোক্তাদের অভিযোগ, কোটি কোটি টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না, ফলে সৃষ্টি হচ্ছে না নতুন উদ্যোক্তা। এখানকার 159টি প্লটে রয়েছে চালকল, বেকারি, স্বয়ংক্রিয় ময়দার মিল, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ নানা শিল্প প্রতিষ্ঠান। যদি সরকার এই বিসিক শিল্পনগরীটাকে যদি এক্সটেনশন করে অথবা নতুন করে কোনো বিসিক শিল্পনগরী করে যেখানে শিল্প উদ্যোক্তাদের এই সুবিধাগুলো পাওয়া যায়, তাহলে অবশ্যই এখানে উদ্যোক্তা তৈরিতে একটা সহায়ক ভূমিকা পালন করবে। চাহিদার অনুযায়ী আমরা তাদেরকে দিতে পারতেছি না এবং আমরা অলরেডি এখান থেকে 50 একর এবং 150 একরের একটি প্রস্তাব আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। একই অবস্থা নীলফামারী ও রংপুর বিসিক শিল্পনগরীর। 2 বিসিকে পাটজাতীয় পণ্য, প্লাস্টিক ব্যাগ, হার্ডবোর্ড, অ্যালুমিনিয়াম তৈজসপত্র সহ নানা ধরনের ছোট বড় শিল্প গড়ে উঠলেও জায়গা সংকটই এখন উদ্যোক্তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা দোকান পাট করা আছে, তো এইগুলা দোকান যাতে এক জায়গায় আমরা পরিচালনা করতে পারি আমাদের অনেক সুবিধা হবে। সৈয়দপুর উপজেলায় আরেকটা বিসিক শিল্প স্থাপনের জন্য আমি সরকারকে অনুরোধ করব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রতিনিয়ত অনেক শিল্প উদ্যোক্তা আসছেন প্লট নেওয়ার জন্য, বাট আমরা জায়গা দিতে পারছি না। এজন্য আমরা এখন আমাদের বিসিক চেয়ারম্যান স্যারের কাছে আমরা অলরেডি প্রস্তাব রেখেছি। তবে কর্তৃপক্ষ বলছে বিসিকের আকার বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরিতে দেয়া হচ্ছে নানা ধরনের প্রশিক্ষণ। জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী 2 হিসেবে আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি। এটি হয়তো ডিপিপির অপেক্ষায় আছে। ওইটি যদি শিল্পনগরী হয়ে যায়, ইনশাল্লাহ রংপুরে যে নতুন উদ্যোক্তাদের চাহিদা, ইনশাল্লাহ ওখানে 100% পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিককে আরও বেশি আধুনিক ও কার্যকরী উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যেন কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছর মহাসড়কটিতে নিহত হয়েছেন 12 জন, আহত অর্ধশতাধিক। স্থানীয়দের দাবি, অপ্রশস্ত সড়ক, বেপরোয়া যান চলাচল ও অনিয়ন্ত্রিত ইজি বাইকের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দুর্ঘটনা কমাতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। অপ্রশস্ত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে প্রাণ। রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে বুড়িমারি ও সোনাহাট স্থলবন্দর, যে কারণে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক চলাচল করার পাশাপাশি 3 জেলার শতাধিক দূরপাল্লার বাস চলাচল করে এ সড়কের উপর দিয়ে। এছাড়াও অনুমোদনহীন 3 চাকার যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। নির্দিষ্ট একটা জায়গা অন্তর রোলার স্ট্রিপ ব্যবহার করা দরকার। রাস্তাটা একটু বড় হলে আমরা হাঁটাচলা ভালো করে করতে পারি। এই রংপুর টু কুড়িগ্রাম সড়কে
একটি আদর্শ সড়ক হিসেবে, একটি 4 লেনের সড়ক হিসেবে উন্নীত করে আমাদের এই রংপুর কুড়িগ্রাম মানুষকে উপহার দেবে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণ সহ অবৈধ যান চলাচল বন্ধে আন্দোলন করলেও মেলেনি কোনো সমাধান। এই সড়কে যদি দুর্ঘটনা হ্রাস করার একটাই উপায় এই সড়ককে 4 লেনে উন্নীত করা, এবং 3 হুইলারকে যদি আমরা বন্ধ নাও করতে পারি সেক্ষেত্রে 3 হুইলারের জন্য আলাদা লেন করা প্রয়োজন। সড়ক বিভাগ জানিয়েছে, রংপুরের মডার্ন মোড় থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি 4 লেন সহ সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা চলছে। কুড়িগ্রাম থেকে একদম সোনাহাট স্থলবন্দর পর্যন্ত এটা 4 লেন উইথ এসএমবিডি লেন, সার্ভিস লেন হবে। আগামী বছর যদি আমরা কস্টিং সহ সব কিছু কমপ্লিট করতে পারি তখন একটিকে অনুমোদন করা, তো ইডি মহোদয়ের ভাষ্য মতে 27 তারিখে শুরু করা সম্ভব হবে। বেসরকারি সংগঠন নিরাপদ সড়ক আন্দোলনের তথ্য মতে গত বছর এ সড়কে শতাধিক দুর্ঘটনায় নিহত হয়েছেন 42 জন, আর চলতি বছর এ সংখ্যা এখন পর্যন্ত 12 জন। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় চাঁদের গাড়ি, এতে প্রাণ গেছে এক যাত্রীর। সোমবার সন্ধ্যায় রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় এক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক বাজার শেষে চাঁদের গাড়িতে করে মুয়ালপি পাড়ার দিকে যাচ্ছিল 10 যাত্রী। গাড়িটি মুয়ালপি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও 2 জন। রাস্তা সংস্কারের 2 সপ্তাহ পরই উঠে গেছে পিচ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। বিভিন্ন স্থানে কার্পেট উঠে যাওয়ায় একে তো চলাচলে বেড়েছে দুর্ভোগ, এর ওপর দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। দ্রুত নিয়ম মাফিক কাজ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। বিপ্লব ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। আলগা পাথরকণা উঠে যাচ্ছে রাস্তার পিচ, ব্যাহত যানবাহন চলাচল, যাতায়াতে দুর্ভোগে পথচারীরা। স্যান্ডেল ছাড়া হাঁটান যায় না, সাইকেল নিয়ে গেলে লিক হয়, রিক্সা চালাইলে লিক হয়। মাত্র 2 সপ্তাহ আগে সংস্কার করা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শহীদ মিনার থেকে সৈয়দপুর ঘাট পর্যন্ত সড়কের চিত্র। স্থানীয়দের অভিযোগ, দায়সারাভাবে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন ঠিকাদার। পাথর উঠে যাওয়া উঠছে না, মানুষের আগে তো খালি পায়ে হাঁটতে পারছে, এখন কেউ হাঁটতে পারে না, পায়ের মধ্যে সমস্যা হয়। আরো পিস তো মনে করো হয়ে নাই, এলে হলো কি কিটটা যেমন কাছে মানুষের শুধু যেমন পয়সা খাইছে, এগুলো পিসগুলো উঠে যাচ্ছে, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, তারপরে হচ্ছে পায়ের মধ্যে লাগতেছে। মেইন রোডে যেভাবে দেওয়া আছে আগের মতন সুন্দরভাবে যেন এই রাস্তাটা আবার নতুন করে তৈরি করা হয়, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি। কাজের কোনো উন্নতি নাই, একদম নিম্ন স্তরের কাজ বলা যায়। এই মাত্র কয়েকদিনে রাস্তার অবস্থা খারাপ। এমনি হাঁটি গেলেই মনে করো, এইরকম করলেই মনে করো খোয়া উঠে যাচ্ছে, এটা কোনো কাজ হলো? তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানায়, বৃষ্টির কারণে সড়কটিতে এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে। আমাদের কাজে কোনো অসুবিধা নেই, অসুবিধার মধ্যে একটুই হয়েছে এই রাস্তাটা শুধু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে 8 দিন যাবত যে বৃষ্টিটা হচ্ছে এখানে মুষলধারে, এই বৃষ্টিটার কারণেই এই অবস্থাটা হয়েছে। তাছাড়া অন্য কথা, যেদিন থেকে আমরা কাজ শেষ করছি সেদিন রাত থেকে বৃষ্টি। সড়ক নির্মাণে ত্রুটি পাওয়ার কথা জানিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত নিয়মমাফিক কাজ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। এটা নিয়ে ঠিকাদারকে অলরেডি চিঠি ইস্যু করেছি যে কাজগুলোর সব অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য, এবং তাদেরকে আমরা এখনো ফাইনাল বিল দেইনি, এবং মানে কোনো বিলই দেইনি আলটিমেটলি। যদি তারা এই কাজগুলো করে আমাকে প্রতিবেদন দাখিল করবে, তারপরে তাদেরকে বিল দেওয়া হবে। 1200 মিটার সড়কটি সংস্কারে বরাদ্দ দেওয়া হয় 15,99,422 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নির্মাণের 6 বছরেও পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি রংপুর শিশু হাসপাতালে। জনবল হিসেবে পদায়ন মাত্র 1 জন চিকিৎসকের, অথচ রংপুর মেডিকেলের 60 শয্যার শিশু ওয়ার্ডে গাদাগাদি করে স্বাস্থ্যসেবা নেয় রোগীরা। শিগগিরই হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। 2017 সালের নভেম্বরে শুরু হয় রংপুর শিশু হাসপাতালের নির্মাণ কাজ। 2 বছর পর 2019 সালে নির্মাণ শেষ হলেও এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি প্রতিষ্ঠানটিতে।
100 শয্যার এই বিশেষায়িত হাসপাতালে কর্মরত মাত্র একজন চিকিৎসক, তাকেও পাওয়া যায়নি নিয়মিত। পদায়ন নেই অন্যান্য জনবলের, বন্ধ ইনডোর সেবা। অথচ রংপুর মেডিকেলের 60 শয্যার শিশু ওয়ার্ডে গাদাগাদি করে স্বাস্থ্যসেবা নেন রোগীরা। শিগগিরই হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু চালু হয়নি, চালু করাটা দরকার। সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করছে, এখানে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই। বিল্ডিং আছে, আমাদের হলো অবকাঠামো আছে, চিকিৎসা সেরকম পাওয়া যাচ্ছে না। এটা যদি শুধু হতাশার মাধ্যমেই এই জিনিসগুলো নষ্ট হয়, আসলে দায়ভার কিন্তু এই প্রশাসনকে নিতে হবে। সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, হাসপাতালটি চালু করার প্রক্রিয়া চলছে। ওনাদের চাহিদাটুকু কি, ওনারা কতটুকু অগ্রগতি সাধন করছে, ওনারা কি পাঠিয়েছে, কি চাহিদা, এটাই জানলাম। আমাদের সংশ্লিষ্ট পলিসি মেকার যারা আছে, সম্মানিত উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে, ওনাদের সাথে এই বিষয়ে ওনাদের দৃষ্টিগোচরে আনবো এবং বলবো যতটুকু সম্ভব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এই জিনিসটা পুনরায় অপারেশনাল করে নেওয়া। রংপুর শিশু হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে 31.5 কোটি টাকা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জে 1,500 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। সোমবার উপজেলার বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় 3 কিলোমিটার বিস্তৃত 5 শতাধিক বাড়ির 1,500 সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় পাইপ, রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগস্থলগুলো সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ। নেত্রকোনায় ভিজিএফের চালের কার্ড কালো বাজারে বিক্রির অভিযোগে ইউপি সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, কার্ড বরাদ্দ পেয়ে দুস্থদের মাঝে তা বিতরণ না করে কালো বাজারে বিক্রি করছিলেন কলমাকান্দার পৌগলা ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি শামসুলকে আটক করে নেওয়া হয় থানায়। আহত শামসুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। দেখছেন ভোরের সময়। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদ নদীর পানি। 3 উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তায় বিলীন শতাধিক বসতবাড়ি, ঝুঁকিতে আরও সহস্রাধিক। ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধ ব্যবস্থা না নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। জামিল মিয়ার ছবি ও বাদশাহ সৈকতের তথ্যে রিপোর্ট। বৃষ্টি ও উজানের ঢল বাড়ার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রসুলপুর, মোল্লারহাট, রৌমারীর সোনাপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দে ভাঙছে তিস্তা। গত 2 সপ্তাহের ভাঙনে এসব এলাকায় বসতভিটা হারিয়েছেন শতাধিক পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও সহস্রাধিক পরিবার সহ ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। কোথায় যাবো তার ঠিকানা নাই, কোনো সময় খাই, কোনো সময় না খায় বসে থাকিস। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে খাওয়া যাওয়ার জন্য। রাস্তা ভাঙতে ভাঙতে বাড়ি ভাঙি গেছে, রাতের বাড়িতে ঘুমাতে পারি না, নদীর পাড়ে বসে থাকি। ভাঙে যায়, আমরা ছেলে সন্তান নিয়ে কোথায় থাকবো? আমরা সর্বহারা বাড়ির স্থানের মধ্যে এখন পড়ে আছি, কারো ঘর নাই, কারো বাড়ি নাই। যদি এখন পানি বাড়ে তাহলে এগুলো কিছুই আমাদের থাকবে না। জিও ব্যাগ না দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করে দিলে আমরা ইউনিয়নবাসী কিছুটা বাঁচবো। বিভিন্ন মহলে চেষ্টা করেছি, বারবার গিয়েছি। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, ইউনো ওই সিজনালি কিছু জিও ব্যাগ দেয়, কোনো কাজ হয় নাই। আর যদি সরকার দ্রুত কাজ না করে আরো 2000 পরিবার এই 2 মাসের মধ্যে চলে যাবে। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাজেট চাহিদা প্রেরণ করেছি, ভাঙনের তথ্য, ছবি সহ। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা জরুরি কাজের অনুমোদন পেয়েছি, যেগুলো খুব শীঘ্রই শুরু হবে। ধাপে ধাপে আমরা জরুরি কার্যক্রমের মাধ্যমে সেই ভাঙনগুলো রোধ করব। জিও ব্যাগগুলো পেয়ে গেলে আমরা বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিবে 200, 500, 1000 যেখানে যেমন লাগে আমরা সেখানে ইউজ করতে পারবো এই ব্যাগগুলো। কুড়িগ্রামে নদ নদীর সংখ্যা 16টি, নদী তীরবর্তী ইউনিয়ন রয়েছে 41টি, যার অধিকাংশ রয়েছে ভাঙন ঝুঁকিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। শুষ্ক মৌসুমে দিনাজপুরে শুকিয়ে গেছে বেশিরভাগ নদী। সেখানে চলছে চাষাবাদ। চর কৃষি থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ভূমিহীনরা। তাদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য ও মানজিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট।
নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীতকাল থেকে কমতে শুরু করে নদ নদীর পানি। এতে নদীর বুকে জেগে ওঠে ছোট বড় অসংখ্য চর। এসব চরে করা হয় চাষাবাদ। উত্তরের সীমান্তবর্তী দিনাজপুরের বেশিরভাগ খরস্রোতা নদী শুকিয়ে গেছে। চরে চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, বোরো ধান ও ভুট্টা সহ নানা জাতের ফসল ও শাকসবজি। পলি পড়ে চরের জমি উর্বর হওয়ায় জৈব ব্যতীত রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হয় না। এতে উৎপাদন হচ্ছে আশানুরূপ। বাড়তি ফসল পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ভূমিহীন কৃষক। বছরের প্রায় অর্ধেক সময় চরাঞ্চলে হচ্ছে চাষাবাদ। প্রতি বছর এই মৌসুমে পানি থাকে, কিন্তু এবার হেপা নদী কোনো পানি নেই এবং কৃষকেরা ভুট্টা ধান আবাদ করছে। গম হয়েছে, পেঁয়াজও হচ্ছে, মানে সিজনে বিভিন্ন রকমের ফসল হয় আর কি। কৃষকরা এবার লাভবান, বেশ তারা খুশিতেই আছেন। কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কোনো জমি যেন পতিত না থাকে, যেহেতু আমাদের জনসংখ্যা বাড়তেছে, আমাদের খাদ্যের চাহিদাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরাও উৎসাহিত করি এবং সবসময় বলে আসতেছি যে আপনারা যেখানে সুযোগ পাবেন সেখানে আবাদ করবেন, পতিত জায়গাতে আবাদ করবেন। কৃষি বিভাগের তথ্য মতে জেলার পুনর্ভবা, ইছামতি, আত্রাই ও করতোয়া সহ 11টি নদীর বুকে জেগে ওঠা প্রায় 1200 হেক্টর চরে চাষাবাদ হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার। তবে এবার লিচুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট থাকে শহরের নিউ মার্কেট লিচুর বাজার। প্রথম পর্যায়ে বাজারে উঠেছে মাদ্রাজি, বেদানা, চায়না 3 জাতের লিচু। প্রতি 100 পিস মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়, আর বেদানার দাম হাঁকা হচ্ছে 500 থেকে 650 টাকা। এছাড়া চায়না 3 জাতের লিচু মিলছে 1000 থেকে 1300 টাকায়। ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এদিকে ঈদের আগে সাপ্তাহিক পশুর হাট জমতে শুরু করেছে রংপুরে। হাটে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত রিপোর্টে। সিলিং ফ্যানের নিচে ঠান্ডা আবহাওয়ায় লালন পালন করা হচ্ছে গবাদি পশু। মেশিনের পানি দিয়ে গোসল করিয়ে করা হচ্ছে পরিচ্ছন্ন। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী ও দিনাজপুরের খামারে খামারে চলছে পশুর বাড়তি পরিচর্যা। খামারিরা জানান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রেড ডায়মন্ড আছে যা আমাদের, আর ব্ল্যাক ডায়মন্ড আর রাজা বাহাদুর, এই তিনটা খুবই উল্লেখযোগ্য, আর যার ওজন আনুমানিক 25 থেকে 26 মনের। 60-70 বস্তা আমাদের চোখে চলে যায় আর কি। আর মনে করেন তোমার ধানের গুঁড়া খাওয়াই, ফিট খাওয়াই, খাবার এগুলো সব ন্যাচারাল, হ্যাঁ, ঘাস, খুদি, ব্রান, কয়েন, আমরা অন্য কিছু ব্যবহার করি না। এবছর যদি লাভবান হই, আগামী দিনে হয়তো আগামী বছরে হয়তো আরও বেশি করার ইচ্ছা আছে আর কি। প্রাণী সম্পদ বিভাগ বলছে স্থানীয় চাহিদা মিটিয়ে পশু সরবরাহ করা হবে অন্য জেলায়। 65,991 যে পশু আমাদের স্থানীয় চাহিদা মিটে অন্য ঢাকা বা চিটাগাং বা অন্য জেলায় আমরা সরবরাহ করতে পারবো। অবৈধভাবে কখনোই যেন কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ না করে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আশা করতেছি আমাদের দেশে কোনো গবাদি পশু অবৈধভাবে আসবে না। এদিকে ঈদের আগে সাপ্তাহিক পশুর হাট জমতে শুরু করেছে রংপুরে। বেচা বিক্রি চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে কোরবানির হাট শুরু হলে বিক্রি বাড়ার আশা সংশ্লিষ্টদের। গরু বা কাকিনা ওদেরকে বাড়িতে দাম দিয়েছিল, মনে করেন যে বেশি, এখানে হাটের দাম খুব কম। যে হারে গরুর বাজার, এই বাজারে আমার খাদ্য যোগাযোগ করে দেখছি যে আমাদের পোষায় না। পাড়ি আসছে, পাড়ি খুব কম, হ্যাঁ, মানে মার্কেট, ঈদ মার্কেট হিসেবে পাড়িটা কম। 90,000 টাকার গরু যাচ্ছে 1,30,000 টাকা, 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা যাচ্ছে। এদিকে পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, আর প্রতিটি হাটে কাজ করবে মেডিকেল টিম। সাদা পোশাকে আমাদের একটা টিম থাকবে, যারা ধরুন আপনাদের দালাল কিংবা প্রতারিত হওয়ার মতো এমন তথ্য সংগ্রহ করবে। প্রত্যেকটি বাজারে আমাদের এটা সবসময় মোবাইল টিম থাকবে। তাতে প্রায় 48 থেকে 49টা বর্তমানে টিম গঠন করা আছে। যদি প্রয়োজন পড়ে আরও টিম তাৎক্ষণিকভাবে গঠন করা হবে। চলতি বছর রংপুরে জেলায় স্থায়ী ও অস্থায়ী 61টি পশুর হাট বসবে। কনক আজাদ, সময় সংবাদ। পিরোজপুর পৌরসভার সৌন্দর্য বর্ধন ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ড্রেন, ফুটপাত, রাস্তা এবং সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং কোভিড-19 প্রকল্পের আওতায় নেওয়া বিশেষ কর্মসূচির প্রকল্প এটি। প্রকল্পের অধীনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সড়কে 1,03,00,000 টাকা ব্যয়ে 300 মিটার ড্রেন, 300 মিটার ফুটপাত, 150 মিটার রাস্তা নির্মাণ এবং 60টি সড়কবাতি স্থাপন করা হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার আমি দিতে আছি ব্যবস্থা করিয়া। তুমি তথ্যটা লও না। গত রমজানে ইস্টার্ন ব্যাংক পরিচালিত ইবিএল স্কাই ব্যাংকিং ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিজয়ীদের হাতে আইফোন, ম্যাকবুক, স্মার্ট টিভি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর সহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার ওসমান এরশাদ ফয়েজ, উপ ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন করে ইউক্রেনে আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া স্থানীয় সময় সোমবার নিজ দেশের গোয়েন্দা তথ্যের বরাতে কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই অবস্থার মধ্যে ইউক্রেনকে একযোগে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে ইউরোপ, যেটি রাশিয়ার জন্য এক ধরনের সতর্কতা বলে উল্লেখ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, রাশিয়া নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মস্কো শান্তি আলোচনায় মোটেও আগ্রহী নয়, বরং যুদ্ধ জোরদার করার পরিকল্পনা করছে। জেলেনস্কি পশ্চিমা শক্তিগুলোকে রাশিয়ার ওপর যৌথ ও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ইউক্রেন শান্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত। পুতিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এই ইঙ্গিত দেয় যে রাশিয়া এখনও শান্তিতে ইচ্ছুক নয়। তবে ইউরোপ একযোগে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তাটি রাশিয়ার জন্য একটি সতর্কতা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, মাইক্রোসফট ও জুমের মতো বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে রাশিয়ায় সীমিত করা উচিত, কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে। এ সময় তিনি দেশীয় সফটওয়্যার কোম্পানির উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। একই দিনে পুতিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ক্রেমলিনে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও টিকে থাকবে তার দেশ। পাশাপাশি 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনও নাকচ করেছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এ আলোচনা সম্পর্কিত ভালো খবর আসবে। তবে ইউরোপের দেশগুলো ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছে, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এড়াতেই পারমাণবিক আলোচনা বিলম্বিত করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দশকব্যাপী উত্তেজনার মূলে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ৫ম দফা শেষ হয়েছে রোমে। এত বৈঠকের পরও এ বিষয়ে উল্লেখযোগ্য ফলাফল সম্বন্ধে কোনো খবর গণমাধ্যমে আসেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরান ইস্যুতে ভালো খবর আসবে বলে আশাবাদী তিনি। তবে তেহরানের বক্তব্য ভিন্ন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলেও ইরানের কোনো ক্ষতি হবে না। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও ইরানিরা না খেয়ে মরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, তেহরান কখনোই তা মেনে নেবে না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অস্থায়ী পরমাণু চুক্তির সম্ভাবনাও নাকচ করে দেন। বলেন, এটি চূড়ান্ত সমাধানের দিকে একটি সাময়িক পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও ইরান এমন কিছু বিবেচনা করছে না। অন্যদিকে ইউরোপের দেশ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে যে ইরান হয়তো কৌশলে আলোচনা বিলম্বিত করছে, যাতে অক্টোবরের মধ্যে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চালু করা না যায়। এই সময়সীমা পেরিয়ে গেলে 2015 সালের পরমাণু চুক্তির আওতায় আর জাতিসংঘের মাধ্যমে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আরোপ সম্ভব হবে না।
ওমানের মাধ্যমে ষষ্ঠ দফা আলোচনার সময়সূচি নির্ধারণের অপেক্ষায় রয়েছে তেহরান। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুত একটি কূটনৈতিক সাফল্য চাইছেন। গাজা ও ইউক্রেন পরিস্থিতিতে অগ্রগতি না থাকায় তেহরান এখন ট্রাম্প প্রশাসনের মূল ফোকাসে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস অভিযানে নামতে প্রস্তুত ইরান। দেশটির সামরিক বাহিনীর প্রধান জানান, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তবে আগের মতোই ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত তেহরান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনার মধ্যেই ফাঁস হয় ইসরায়েলের গোপন পরিকল্পনা। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এরই জেরে স্থানীয় সময় সোমবার এক সামরিক অনুষ্ঠানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ইসরায়েল অতটাও শক্তিশালী নয় যে ইরানের মর্যাদায় আঘাত করতে পারে। আর ইরান এমন এক শক্তি যারা চাইলে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। ইসরায়েলি নেতাদের শিশু হত্যাকারী এবং মূর্খ আখ্যা দিয়ে আব্দুর রহিম বলেন, ইসরায়েল যদি আবার ট্রু প্রমিস অভিযানের স্বাদ পেতে চায় তবে ইরান সম্পূর্ণ প্রস্তুত। গত বছর ট্রু প্রমিস 1 ও 2 অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালায়। দেশটির দাবি, তখন ইরানের মোট সামরিক শক্তির মাত্র 1/4 ব্যবহার করা হয়েছিল। নাদিম মারজান, সময় সংবাদ। আঞ্চলিক শান্তির জন্য ভারতের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় সোমবার ইরান সফরে গিয়ে তিনি বলেন, কাশ্মীর সহ সব ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। তবে আক্রমণ হলে কঠিন জবাবের হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের সামরিক শক্তির সামনে হার মেনে পাকিস্তান এখন আলোচনায় রাজি হয়েছে। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তার দেশ আলোচনায় আগ্রহী, কারণ শান্তি চায় পাকিস্তান। কাশ্মীর সহ সব দ্বন্দ্ব মেটাতে সংলাপই একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানকে ইরান সমর্থন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহবাজ। বলেন, ইরানের সহমর্মিতা এবং মধ্যস্থতার প্রস্তাবই শান্তির বার্তা দেয়। ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে ইসলামাবাদ সমর্থন করবে বলেও জানান শাহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক অগ্রগতির জন্য পাকিস্তান ইরান সম্পর্ক আরও জোরদার করতে হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন নেয়ার ঘোষণা দেন তিনি। এ সময় বিশেষ গুরুত্ব দেন বেলুচিস্তান সিস্তান সংযোগকে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও সাক্ষাৎ করেন শাহবাজ। আলোচনায় আসে ভারতের আধিপত্যবাদ, কাশ্মীর, ফিলিস্তিন সংকট ও আঞ্চলিক শান্তি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত, আর পাকিস্তান দিয়েছে পরিমিত ও মানবিক প্রতিক্রিয়া। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান আলোচনায় রাজি হয়েছে ভারতের সামরিক শক্তির সামনে হার মেনে। সুতরাং কৃতিত্ব যুক্তরাষ্ট্রের নয়, বরং ভারতের সেনাবাহিনীর প্রাপ্য। জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে ভারত। যেখানে সন্ত্রাসী আছে সেখানেই আঘাত করা হবে, তা যদি পাকিস্তানে থাকে সেখানেও। আতঙ্কবাদকে খিলাফ জিরো টলারেন্স কি হ্যায়। সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদীও। গুজরাটের এক সভায় বলেন, ভারতের নীতি হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। মানবতা কি রক্ষা। নাদিম মারজান, সময় সংবাদ। পবিত্র হজ মৌসুমকে ঘিরে নজিরবিহীন প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির তথ্যমন্ত্রী আবদুল্লাহ আল সুহাহ বলেন, এবার হজ পালন আরও নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ চেষ্টা করছে সৌদি সরকার। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি সরকার জানিয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত 10 লাখের বেশি হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে প্রায় 2.5 লাখ এসেছেন মক্কা রোড ইনিশিয়েটিভ এর আওতায়। এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই মুসল্লিদের ভিসা ব্যবস্থাপনা সহ সকল কার্যক্রম ও সৌদি আরব গমন সহজ হচ্ছে। হজযাত্রীদের সেবা দিতে এর মধ্যে 177টি আবাসন হল প্রস্তুত করা হয়েছে। হজযাত্রীদের প্রয়োজনীয়তা ও সমস্যার তদারকি করার জন্য চালু করা হয়েছে অত্যাধুনিক অপারেশন রুম।
পাশাপাশি হজ ব্যবস্থাপনায় এবার যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন চালানো হচ্ছে পানির গুণগত মান পরীক্ষা। মোতায়েন করা হয়েছে 25,000 স্বেচ্ছাসেবক। সৌদি আরবের তথ্যমন্ত্রী আব্দুল্লাহ আল সওহাহ জানান, অন্যদের ভোগান্তির কারণ হবে এমন কোনো অননুমোদিত হজযাত্রীকে এবছর বরদাস্ত করা হবে না। ভিশন 2030 এর লক্ষ্য অনুযায়ী বিভিন্ন সেবা খাতের সমন্বয়ে কাজ করছে হজ ও ওমরা মন্ত্রণালয়, যাতে সকল হজযাত্রী ইতিহাসের সেরা ও নিরাপদ হজ পালনের অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন। সৌদি সরকারের এসব উদ্যোগ হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছর বাংলাদেশ থেকে 87,100 জন মুসল্লি হজ পালন করবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় রোববার ছিল তৃতীয় দিন। লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতি প্রেমীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। তরুণ লেখক সাদাত হোসেন পাঠকের ভিড়ে দিচ্ছেন অটোগ্রাফ। কেউ বই কিনছেন, কেউ ছবি তুলছেন লেখকের সঙ্গে। নিউ ইয়র্কে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিনও ছিল এমন জমজমাট। এদিন কবি জসিমউদ্দিন মঞ্চে অনুষ্ঠিত হয় একাধিক বইয়ের মোড়ক উন্মোচন। এই বইমেলার আজকে যদি আপনি তৃতীয় দিন মনে করেন, সব দিক থেকে আজকে সার্থক দিন অতিবাহিত হয়েছে। এটাকে এগিয়ে নিয়ে যাই। আজ এইবারের যে সফলতা আমাদেরকে প্রচন্ড উৎসাহ দিচ্ছে। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মূল মঞ্চে এবার শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেনকে। দিনভর চলে আড্ডা, পাঠচক্র আর সাহিত্য আলোচনা। দুই তরুণ লেখক সাদাত হোসেন ও পারমিতা হিমের কথোপকথন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি 21শে চেতনা পরিষদের প্রদর্শনীতে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। 21শের বইমেলার যে অপূর্ণ স্বাদ সেটা এখানে খুঁজে দেওয়ার চেষ্টা করে। প্রতি বছরই সৌভাগ্যক্রমে যে আমার একটি করে বই প্রকাশিত হয়েছে, তো এবছর আমার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, অফেরতযোগ্য দীর্ঘশ্বাস। এবছর আমরা আশা করি গতবার তুলনায় এবং বইয়ের অভাব থাকার পরেও এবছর যে বইমেলার যে আমরা সফলতা আমি মনে করি এটা সম্ভব হয়েছে। এক পর্যায়ে মঞ্চে আসেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী মুন্না। তার কণ্ঠে বিমোহিত হন প্রবাসী বাঙালিরা। আয়োজকরা জানিয়েছেন শেষ দিনে থাকবে শিশু কিশোরদের নিয়ে বিশেষ আয়োজন। প্রবাসে বাংলা ভাষা আর সংস্কৃতির অনন্য এক উৎসব নিউ ইয়র্ক বইমেলা শুধু বইয়ের নয়, বাঙালিয়ানার এক সেতু বন্ধনও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল বাংলা বর্ষবরণের অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার দিনব্যাপী এ আয়োজনে ছিল গান ও নানা খাবারের ব্যবস্থা। লস্কর আল মামুনের রিপোর্ট। বৈশাখী সাজে বাংলা বর্ষবরণের আয়োজনে মেতে ওঠেন ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসের অদূরে এলমন্টির উৎসব প্রাঙ্গণে স্থানীয় সময় রোববার সকাল থেকেই ছিল প্রবাসীদের ভিড়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসে বাঙালির ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সে চেষ্টা থেকে প্রতি বছর আয়োজন করা হয় এমন উৎসব। প্রতি বছরের মতো আমরা এবারও সেলিম ভাইয়ের ভাষায় ওনার ঐতিহ্যকে আমরা স্মরণ করে ইনশাল্লাহ এবারও পালন করলাম। গত 3 মাস ধরে আমাদের অনেক প্রস্তুতি ছিল বাঙালি ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। যতটুকু সম্ভব আমরা বাংলাদেশে পালকি, ঢেকি, রিক্সা, বাংলাদেশে ইলিশ মাছ, পান্তা ভাত, ইলিশ সব ব্যবস্থা আমরা এখানে করেছি। উৎসবে ছিল পিঠাপুলি, ঢেকি, পালকি আর পুরনো দিনের বায়োস্কোপ। মঞ্চের গান, নাচ সহ নানা পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। দিনভর চলা উৎসব শেষে প্রীতিভোজ আর বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কায়রোর প্রাচীন ঐতিহাসিক এলাকা হেলিওপোলিস পা ফেলেছে 120 বছরে। অঞ্চলটির ঐতিহাসিক স্থাপত্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি ঘিরে চলছে নানা আয়োজন। সুলতানা মালাক প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে শিল্পকর্মের প্রদর্শনী, যেখানে উঠে এসেছে মাসুর আল গেদিদা নামে পরিচিত এই এলাকাটির ইতিহাস ও রূপান্তরের গল্প।
ইউরোপিয়ান স্থাপত্যের এক নিখুঁত ছাপ আর রাজকীয় অতীতের গন্ধে মোড়ানো এলাকা হেলিওপোলিস। 120 বছর পূর্তি উপলক্ষে হেলিওপোলিসের ঘুমন্ত অতীত যেন আলপনায় রঙিন হয়ে উঠল আবারও। হেরিটেজ ইনিশিয়েটিভের উদ্যোগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মিশরের কায়রোতে। এতে অংশ নেন 28 জন শিল্পী, যাদের তোলা 40টির বেশি চিত্রকর্ম মিক্সড মিডিয়া ও ছাপচিত্রে ধরা পড়ে এই এলাকার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। 1905 সালে বেলজিয়ান প্রকৌশলী ও শিল্পপতি ব্যারন অ্যাম্পেইন কায়রোর পূর্বাঞ্চলে স্থাপন করেন হেলিওপোলিস, যা স্থানীয়ভাবে মাসর আল গেদিদা নামে পরিচিত। ইউরোপীয় স্টাইলের প্রাসাদ, রোমান রোড এবং ছিমছাম স্থাপত্যের সম্মিলনে গড়া এই শহর এখন কায়রোর ঐতিহ্যের অমূল্য অংশ। শিল্পী ও কারুকার্য প্রদর্শনীর কিউরেটর জানান, এই আয়োজন কেবল স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের জন্য ঐতিহ্য রক্ষার একটি নান্দনিক প্রচেষ্টা। আমরা এখানে ব্যারন অ্যাম্পেইনের প্রাসাদের সামনে অবস্থান করছি, যিনি মাসর আল গেদিদা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রদর্শনীতে 40টি শিল্পকর্ম রয়েছে। এগুলো শুধু ছবি বা চিত্রকর্ম নয়, বরং বিভিন্ন মাধ্যমে তৈরি কাজ। এসবের মাধ্যমে আমরা মাসর আল গেদিদার সংস্কৃতি ও ইতিহাস রক্ষায় শিল্পের ভূমিকা তুলে ধরছি। এই উদ্যোগের সমন্বয়ক হালা আল আনসার জানান, মাসর আল গেদিদা কেবল ভবন নয়, এটি নানা জাতিগোষ্ঠীর মানুষের মিলনস্থল। তাই স্থাপত্যের পাশাপাশি সামাজিক ঐতিহ্যকেও রক্ষা করাই মূল লক্ষ্য। উৎসবের দ্বিতীয় দিনে হেলিওপোলিস 125তম জয়ন্তীর পথে স্লোগানে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। হেলিওপোলিস, যা ইতিহাসের গর্ব, সংস্কৃতির আলোকবর্তিতা আর ভবিষ্যতের জন্য এক অনন্য চেতনার উৎস। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জেরুজালেম ডেতে আল আকসা চত্বরে গেলেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। দিনটি উপলক্ষে অঞ্চলটিতে শত শত বসতি স্থাপনকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করেছে। ফিলিস্তিনিদের পবিত্র ভূমিতে এমন ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ছে জেরুজালেমে। আশঙ্কা করা হচ্ছে সহিংসতারও। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত আল আকসা চত্বর পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। স্থানীয় সময় সোমবার জেরুজালেম ডে উপলক্ষে তার নেতৃত্বে প্রায় 900 চরম ডানপন্থী ইহুদি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তার এ সফর ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে জেরুজালেমে। আল আকসায় ইহুদি উপস্থিতিকে উস্কানি হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। এর আগেও বেন গাভিরের সফর আল আকসায় সহিংসতা ছড়িয়ে দিয়েছিল। এবারও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে শুধু প্রাঙ্গণেই নয়, উত্তেজনা ছড়িয়েছে গোটা শহর জুড়ে। ডামাস্কাস গেট ও অন্যান্য প্রবেশপথে বসানো হয়েছে লোহার ব্যারিকেড। ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফ্ল্যাগ মার্চ নামের মিছিল করেছে বলে জানা গেছে। আল আকসা চত্বরে অবস্থিত মুসলমানদের কাছে পবিত্র কুব্বাতুস সাখরা ও কিবলি মসজিদ। অপরদিকে ইহুদিদের দাবি, স্থানটিতে তাদের প্রাচীন টেম্পল ছিল। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পুরো জেরুজালেম দখলে নেয়। সেই উপলক্ষে উদযাপিত হয় জেরুজালেম ডে। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরাকের বসরা শহরে জলবায়ুকে কাজে লাগিয়ে উৎপাদন করা হচ্ছে লবণ। কারখানার এই লবণ ব্যবহার করা হয় তেল উত্তোলন, পানি বিশুদ্ধকরণ, খাদ্যশিল্প ও ডিটারজেন্ট তৈরিতে। তবে সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয় বলে মত জাতিসংঘের। জলবায়ুর ভয়াল রূপে যখন বিশ্ব শঙ্কিত, তখন ইরাকের বসরা শহরে কাজে লাগানো হচ্ছে এর পরিবর্তনকে। সমুদ্র পাড়ে গড়ে উঠেছে সল্ট ফ্যাক্টরি। সূর্যের প্রখর তাপ আর উষ্ণ হাওয়া কাজে লাগছে লবণ উৎপাদনে, যার মাধ্যমে বড় বড় পুকুরে পানি শুকিয়ে তৈরি করা হচ্ছে উচ্চমানের লবণ। গরম যত বেশি হয়, উৎপাদন হয় তত বেশি। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী আব্দুল খালেক আল আবাদি জানান, বছরে 3,50,000 টন লবণ উৎপাদন হয় এ কারখানা প্রকল্পটিতে, যা ব্যবহৃত হয় তেল উত্তোলন, পানি বিশুদ্ধকরণ, খাদ্যশিল্প ও ডিটারজেন্ট তৈরিতে। এমনকি খাবার লবণ হিসেবেও ব্যবহার করা হয় এই সল্ট। এটি টেবিল লবণ হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়াও এটি পানি পরিশোধনের জন্য ট্যাবলেট হিসেবেও ব্যবহৃত হয়। ডিটারজেন্ট কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে এই লবণ ব্যবহার করা হয়। জাতিসংঘের পরিবেশ সংস্থার মতে, শিলালবণ খননের চেয়ে কম ক্ষতিকর হলেও সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয়। এ ধরনের প্রকল্পের বর্জ্য উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। জাতিসংঘ আরও জানায়, পানি সংকট এবং চরম আবহাওয়ার কারণে ইরাক এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভেতর অন্যতম। অর্চিতা শেহসিন, সময় সংবাদ।
এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট কাটা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় স্বীকার করলেন বাফুফে সভাপতি তাবিথ হাওয়াল। তবে কালোবাজারি ঠেকাতে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। ভবিষ্যতেও টিকিট কালোবাজারিদের বিপক্ষে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বাফুফে বস। এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়েও আশাবাদী তাবিথ হাওয়াল। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সোনার হরিণ। অনলাইনে শত চেষ্টা করেও যা সংগ্রহ করতে পারছেন না ফুটবল প্রেমীরা। গেল শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর ঘণ্টা খানেকের মাথায় সাইবার অ্যাটাকে সার্ভার ডাউন হয়ে পড়ে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাই। অফলাইন নাকি অনলাইন, শুরু থেকেই টিকিট বিক্রির মাধ্যম নিয়ে হয়েছে নানা আলোচনা। শেষ পর্যন্ত বাফুফে বেছে নিয়েছিল ডিজিটাল মাধ্যম। তবে যাদের দেওয়া হয়েছিল দায়িত্ব তারা যে অঘটন ঘটাবে তা ছিল অনুমেয়। এর আগেও অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে সাইবার অ্যাটাকের কবলে পড়েছিল টিকিফাই। টিকিট কিনতে সমর্থকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা স্বীকার করলেন বাফুফে সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। টিকিট কালোবাজারি ঠেকাতে অনলাইন মাধ্যমকে বেছে নিয়েছে বাফুফে। ভবিষ্যতে কালোবাজারি ঠেকাতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। সব কিছু করছি যেন মানে একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা কালোবাজারি করতে চায় তাদের তো আপনারা নমুনা শুনিয়ে গেছে এই মুহূর্তে। যে সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুটো আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়েও বেশ আশাবাদী বাফুফে বস। র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখও তার। এই ম্যাচ ঘিরে ফ্যানদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানান তিনি। জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। ম্যাচ ডেতে ডেফিনেটলি একটা সার্জ অফ ফ্যান বেস আসতে পারে। আমরা তাদেরকেও স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি, যে যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান, সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে। স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত হওয়ায় হামজা সমিতদের ম্যাচ সরাসরি দেখা থেকে বঞ্চিত হবেন অনেক সমর্থক। তবে সেসব ফ্যানদের ধৈর্য ধরতে বললেন বাফুফে সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্ডান পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিতেই এই দুই ম্যাচ খেলবে আফিদা রূপনারা। আগামী 23 জুন মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। সি গ্রুপে লাল সবুজের প্রতিনিধিদের লড়তে হবে মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইনের বিপক্ষে। বাছাইয়ের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে চায় বাটলারের দল। সে লক্ষ্যে জর্ডানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 31 মে ইন্দোনেশিয়া ও 3রা জুন স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে আফিদারা। এশিয়ান কাপ বাছাই ও এ দুটি ম্যাচের দলে রাখা হয়নি ব্যাক টু ব্যাক সাবজয়ী সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সানজিদা, কৃষ্ণারানী সরকার ও মাতসুসিমা সুমাইয়াকে। ঢাকা থেকে সকাল 10টায় রওনা দিয়েছি জর্ডানের উদ্দেশ্যে। বাহরাইন হয়ে এসেছি। আমরা খুব ভালোভাবেই এসে পৌঁছেছি। এখন বর্তমান আমরা হোটেলে আছি। সবাই সুস্থ আছে, ভালো আছে। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিলেন শাবি আলোনসো। সান্টিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সামনে এসে নতুন শুরুর প্রত্যয় শাবির কণ্ঠে জানালেন সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে রিয়ালকে দুর্দান্ত কিছু উপহার দিতে চান তিনি। মাদ্রিদিস্তাদের আরও অনেক শিরোপা উপহার দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন শাবি। স্বপ্ন পূরণে সবাইকে পাশে চেয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার। গতিময় ফুটবলেই নিজের নতুন অভিযানে নামার পরিকল্পনা শাবির।
এই আঙিনা তার চিরচেনা, তবে এবার তিনি ভিন্ন পরিচয়ে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পা রেখেছেন রিয়াল মাদ্রিদে। আনুষ্ঠানিকভাবে বার্নাবুতে এই মাহেন্দ্রক্ষণের জন্য অনেক স্বপ্ন হৃদয়ে বুনেছেন শাবি আলোনসো। 2009 থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে সফল দলটার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। ফুটবল ক্যারিয়ারে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অসংখ্য ট্রফি উপহার দিয়েছেন শাবি আলোনসো। তবে এবার তিনি মাঠে নন, মাঠের বাইরে থেকে কলকাঠি নাড়বেন। ট্রফি ছাড়া দুঃসহ একটা মৌসুম কেটেছে এবার রিয়াল মাদ্রিদের। ক্লাবের ইতিহাসে এক মৌসুমে প্রথমবার 4-4টি এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরেছে মাদ্রিদিস্তারা। তাই তো রিয়ালকে কক্ষপথে ফেরাতে অ্যানচেলোত্তিকে বিদায় করে কান্ডারি হিসেবে সাবেক এই তারকা মিডফিল্ডারকে উড়িয়ে এনেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 2028 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শাবি। 2017 সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। 2022 সালে কোচ হিসেবে শীর্ষ পর্যায়ে কাজ শুরু করেন তিনি। তার অধীনে আমূল পরিবর্তন আসে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে বুন্দেসলিগার শিরোপা সহ ঘরোয়া ডাবল জয় করে লেভারকুসেন। সে সাফল্য দেখেই সাবেক ফুটবলারকে কোচ করে আনে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সাফল্য না পেলে এক চুল ছাড় নয়, সেটা ভালোই জানেন শাবি। তার উপর আছে পাহাড় সমান প্রত্যাশার চাপ। তবে ভয়কে কিভাবে জয় করতে হয় রিয়ালে খেলা প্রতিটা ফুটবলারেরই তা ভালো করে জানা। তাই শাবিও শোনালেন দিন বদলের গান। রিয়াল মাদ্রিদের কোচ হতে পারা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। আবারও রিয়ালে ফিরতে পেরেছি, এটা আমাকে এ কাজের জন্য যোগ্য বিবেচনা করায় আমি গর্বিত। রিয়াল মাদ্রিদকে আরো সাফল্য উপহার দিতে চাই, ট্রফির শোকেসটা আরো সমৃদ্ধ করতে চাই। সবাই মিলে একসঙ্গে কাজ করলে দুর্দান্ত কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আমার কাঁধে যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমি সেটা ঠিকভাবে পালন করতে চাই। রিয়াল মাদ্রিদে এমবাপে, ভিনিসিয়াসদের মতো ফুটবলার রয়েছে। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং, তবে আমি জানি কঠিন এই কাজে সবার কাছে সহযোগিতা পাবো আমি। রিয়াল মাদ্রিদে কেমন হবে শাবির কৌশল, এমন প্রশ্নের জবাবও দিলেন এই স্প্যানিশ তারকা। প্রিয় সতীর্থ মদ্রিজকে কিংবদন্তি আখ্যা দিতেও ভুললেন না শাবি। কৃতজ্ঞতা জানালেন অ্যানচেলোত্তির প্রতিও। গতিময় ফুটবলই আস্থা আমার, তবে এখনো কিছু ঠিক করিনি। মদ্রিচের মতো ফুটবলারকে আমি সতীর্থ হিসেবে পেয়েছি। ফিফা ক্লাব বিশ্বকাপে তার কোচ হিসেবে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। অ্যানচেলোত্তি কোচ হিসেবে অসাধারণ, তার প্রতি কৃতজ্ঞ আমি। তিনি অনেক শিরোপা এনে দিয়েছেন, সেটাই চেষ্টা থাকবে আমার। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে নাকি এখন থেকেই ছক কষা শুরু করে দিয়েছেন শাবি আলোনসো। পারভিন আক্তার, সময় সংবাদ। উয়েফা নেশনস লিগে সেমিফাইনালের জন্য দল দিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন। 6 বছর পর সেখানে ডাক পেয়েছেন ইসকো। রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পুরস্কার পেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। আগামী 5 জুন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল খেলবে স্পেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল 2024-25 মৌসুমের জবনিকাপাত হয়ে গেছে। ইপিএল, লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা, লিগ 1 সবাই পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। 31 মে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স লিগেরও। এরপর পুরো ফুটবল বিশ্ব মাতবে জাতীয় দলের ম্যাচে। বিশ্বকাপ বাছাই খেলবে বেশিরভাগ কন্টিনজেন্টের দেশগুলো, আর ইউরোপ তখন মাতবে নেশনস লিগে। শুরু হবে মর্যাদার সেমিফাইনাল। ফ্রান্সের বিপক্ষে সে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এবার স্কোয়াড ঘোষণা করল স্পেন ফুটবল ফেডারেশন। 26 সদস্যের এই দলে বড় চমক দিয়েছেন লুইস ডি লা ফুয়েন্তে। দীর্ঘ 6 বছর পর তিনি ডেকে পাঠিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার ইসকোকে। রিয়াল বেতিসের হয়ে এবার দারুণ একটা মৌসুম কাটিয়েছেন তিনি। 22 ম্যাচে 9 গোল করেছেন এই মিডফিল্ডার, সঙ্গে অ্যাসিস্ট করেছেন আরও 8 গোলে। আর সব টুর্নামেন্ট হিসেবে নিলে 32 ম্যাচে গোল সংখ্যা 12, অ্যাসিস্ট 10টি। তার আগের মৌসুমেও 8টি গোল এবং 5টি অ্যাসিস্ট ছিল ইসকোর দখলে। 2019 সালে শেষবার স্পেন জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ইসকো। ইউরোর বাছাই পর্বে সুইডেনের বিপক্ষে সেটাই ছিল তার শেষ মাঠে নামা। লা ফিউরা রোজাদের হয়ে এখন পর্যন্ত 38 ম্যাচে 12 গোল আছে ইসকোর দখলে। স্পেন দলে চমক আছে আরও কিছু। 26 জনের স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার, যদিও শিরোপাজয়ী বার্সেলোনা থেকে আছেন 6 জন। তবে রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তি হতে পারে ডিন হাউসনের ডাক পাওয়া। মাত্রই 5 বছরের জন্য লস ব্লাঙ্কোদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইনজুরি থেকে সেরে ওঠায় ডাক পেয়েছেন পাউ কুবার্সি, আর বাদ পড়েছেন রাউল অ্যাসেন্সিও এবং ইনগো মার্টিনেজ। 2023 সালের পর আবারও দলে ডাক পেয়েছেন গাভি। তবে দারুণ মৌসুম কাটালেও ইনজুরির অবস্থা ভালো না হওয়ায় ডাকা হয়নি ফেরান তোরেসকে। তবে স্পানিওলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও ডাক পাননি গোলরক্ষক হুয়ান গার্সিয়া।
গোলপোস্টের দায়িত্বে থাকছেন উনাই সিমন, ডেভিড রায়া এবং অ্যালেক্স রেমিরো। এসিএল এর চোট থেকে ফিরলেও সেমিফাইনালের স্কোয়াডে রাখা হয়নি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে। ডিফেন্স লাইনে আছেন পেদ্রো পোর, মিনগুয়েজা, নরমেড, ভিভিয়ান, গ্রিমাল্ডো এবং মার্ক কুকুরেলা। মাঝমাঠে জুবেমেন্ডি, মিকেল মেরিনো, ফার্মিন লোপেজ, অ্যালেক্স বায়ানা, ফ্যাবিয়ান রুইজ। অ্যাটাকিং পজিশনে লামিনে ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, দানি ওলমো, আলভারো মোরাতা, মিকেল ওয়ারজাবাল এবং সামো আগেহোয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লা লিগায় অভিষেক মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন কিলিয়ান এমবাপ্পে। 34 ম্যাচে 31 গোল করে 62 পয়েন্ট নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। গোল্ডেন শু জয়ের দৌড়ে সবচেয়ে বেশি 39 গোল নিয়ে ভিক্টর ইউকেরেস এগিয়ে থাকলেও পর্তুগিজ লিগে ইউরোপের শীর্ষ 5 লিগের বাইরে হওয়ায় পিছিয়ে যান এই সুইডিশ ফুটবলার। এদিকে নিজ নিজ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহাম্মদ সালাহ, হ্যারি কেইন, রেতেগুয়ে উসমান দেম্বেলে ও ম্যাসন গ্রিনউড। শেষ হলো ইউরোপের শীর্ষ 5 ঘরোয়া লীগ, সেই সঙ্গে মৌসুম সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতাও নির্ধারণ হয়েছে। ভিক্টর ইয়োকেরেস মোহাম্মদ সালাহর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিলেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গোল্ডেন শু কে পাবেন তা নির্ধারণ করা হয় মূলত গোল সংখ্যার উপর ভিত্তি করে। ইউরোপের শীর্ষ 5 লিগে খেলা ফুটবলারদের গোল প্রতি 2 পয়েন্ট করে হিসেব করা হয়। তবে শীর্ষ 5-এর বাইরের লিগে প্রতি গোল বাবদ 1.5 পয়েন্ট করে পাবেন ফুটবলাররা। সেই হিসেবে এবারও নির্ধারণ হলো গোল্ডেন শু। পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। সেসব কটু কথারই জবাব দিলেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও এরপর ঠিকই নিজের জাত চেনান কিলিয়ান। সব প্রতিযোগিতা মিলে অভিষেক মৌসুমে 55 ম্যাচে মাঠে নেমে করেছেন 42 গোল, আর লা লিগায় করেছেন 34 ম্যাচে 31 গোল। প্রতি গোলের জন্য 2 পয়েন্ট করে 62 পয়েন্ট নিয়ে সবার উপরে জায়গা করে নেন এমবাপ্পে। জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু। গোল্ডেন শু জয়ের এই লড়াইয়ে বেশ ভালোভাবে এগিয়েছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে দলকে 4 বছর পর জিতিয়েছেন ইপিএল শিরোপা। ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কেড়েছেন সালাহ। 29 গোল করে 58 পয়েন্ট পেয়েছেন তিনি, যার ফলও পেয়েছেন মিশরীয় ফরওয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পাশাপাশি জিতে নিয়েছেন ইপিএল এর গোল্ডেন বুট, হয়েছেন গোল্ডেন প্লেমেকারও। এক মৌসুমে একসঙ্গে 3 পুরস্কার জিতে ইতিহাসও গড়েছেন সালাহ। তবে এমবাপ্পের চেয়ে 2 গোল কম নিয়ে আর ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা হয়নি তার। 4 পয়েন্টের ব্যবধান থাকায় শেষ পর্যন্ত গোল্ডেন শু হারাতে হয় এমবাপ্পের কাছে। এদিকে পুরো মৌসুম জুড়ে পর্তুগিজ লিগে দুর্দান্ত পারফর্ম করেও ভাগ্য সহায় হলো না ভিক্টর ইয়োকেরেসের। চলতি মৌসুমে 33 ম্যাচে 39 গোল করেছেন তিনি। তবে ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে পর্তুগিজ লিগ না থাকায় পিছিয়ে পড়েন এই সুইডিশ ফুটবলার। গোল প্রতি 1.5 পয়েন্ট পাওয়ায় 58.5 পয়েন্ট নিয়ে আর গোল্ডেন শু জেতার সৌভাগ্য হলো না তার। এছাড়াও বুন্দেসলিগায় ভালো পারফরমেন্স ধরে রেখে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। 31 ম্যাচ খেলে চলতি মৌসুমে করেছেন 26টি গোল। ইউরোপের শীর্ষ 5 লিগের আরও এক লিগ সিরিয়ায় সর্বোচ্চ গোল করেছেন রেতেগুই। 36 ম্যাচে করেছেন 25 গোল। আর লিগ 1-এ এবারের মৌসুমের হাইয়েস্ট গোল স্কোরার নির্বাচিত হয়েছেন 2 জন। সমান 21 গোল করেছেন উসমান দেম্বেলে ও মেসন গ্রিনউড। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনোর এমন বক্তব্যের পর ফুটবল অঙ্গনে কৌতূহলের শেষ নেই। সবচেয়ে বেশি গুঞ্জন মন্টেরে রায়াদোসকে ঘিরে, যদিও মেক্সিকান ক্লাবটি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিশ্চুপ রোনালদো নিজেও। FIFA Club World Cup, which জিয়ান্নি ইনফ্যান্তিনোর এক কথায় বিশ্ব ফুটবলে তোলপান ক্লাব আল নাসর। তাই সবাই ধরে নেন হয়তো লোনে কোনো দলে যোগ দেবেন তিনি। এমন গুঞ্জনও শোনা যায় যে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে জুটি বাঁধবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক যুগের বেশি সময় যাদের রাইভালরি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন, তাদেরই এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখবেন। রীতিমতো স্বপ্ন দেখা শুরু করেন সবাই। যদিও অতীতের বিভিন্ন সময়ের মতো মেসি রোনালদো যুগলবন্দির কংক্রিট কোনো তথ্য এবারও দিতে পারেনি কোনো পক্ষ। তবে কোনো সন্দেহ নেই, ক্রিস্টিয়ানো চাইলে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অনেক দলই আগ্রহ দেখাবে। সম্ভাব্য কিছু ক্লাবের নামও আসছে গণমাধ্যমে। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মন্টেরি রায়াদোসের নাম, যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মেক্সিকান ক্লাবটি। which one is truly
the best. ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রতিটি ক্লাবকে ৩৫ জন ফুটবলার নিবন্ধনের সুযোগ দিচ্ছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা চাইছে নিয়ে এমন একটা কমেন্ট করলেন ফিফা সভাপতি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সৌদি আরবের ফুটবল নীতি নির্ধারকদের সঙ্গে হট কানেকশন ইনফ্যান্তিনোর। আল নাসরে ক্রিস্টিয়ানোর কন্ট্রাক্ট সম্পর্কেও চাইলেই জানতে পারেন তিনি। অনেকেরই তাই ধারণা ফিফা প্রেসিডেন্টের কথা সত্যি করে ক্লাব বিশ্বকাপে শেষ পর্যন্ত দেখা যেতে পারে পর্তুগিজ সুপারস্টারকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভের ডাক। সচিবালয়ে বন্ধ থাকবে দর্শনার্থী প্রবেশ, আশপাশে সমাবেশ, মিছিলে ডিএমপির নিষেধাজ্ঞা। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, ব্রিফিংয়ে জানালো সেনা সদর। সীমান্তে আরশার সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ, মবের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুর। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। আন্তঃসীমান্ত নদ নদী হয়ে বঙ্গোপসাগরে জমছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে দেশের মৎস্য সম্পদ। দূষণ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেয়ার পরামর্শ। এবং সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দে যেন শুভঙ্করের ফাঁকি, পেনশনের অর্থ যোগ করে দেখানো হয় বড় করে। অপচয় দুর্নীতি রোধের মাধ্যমে সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।